নমস্কার। আজ যে গল্পটি পড়ে শোনাবো সেটি বুদ্ধদেব বসুর লেখা রজনী হলো উতলা। মেঘনার খোলা জল চিরে স্টিমার সামনের দিকে চলছে। তার দুপাশের জল উঠছে, পড়ছে, দুলছে, তারপর ফেনা হয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। জলকণার নগ্ন দেহের মতো শুভ্র, দ্রাক্ষারসের মতো স্বচ্ছ। একদিকে তরু পল্লবের নিবিড় শ্যামলিমা, অন্যদিকে দূর দিগন্ত রেখার অস্পষ্ট নীলিমা। খুব জোরে বাতাস বইছে, কোন দিক থেকে ঠিক করতে পারছি নে। এখানে ওখানে ছোট ছোট নৌকাগুলো তীর বেগে ছুটে চলেছে। ওরা সব পাল তুলে দিয়েছে, বাউলের গাত্র বাসরের মতো নানা রঙের তালি দেওয়া পাল। আমাদের স্টিমার এদের মধ্যে পরিচারিকা বেষ্টিতা রানীর মতো চলছে, সামনের দিকে চলছে। এইমাত্র সূর্য অস্ত গেল। আমাদের সামনে পূর্ব দিক। সন্ধ্যারানীর লাজ, নম্র, রক্তাভ মায়াটুকু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি খুব মস্ত এক টুকরো আকাশ, কুয়াশার মতো অস্পষ্ট। তার রংটা ঠিক চেনা যাচ্ছে না। মনে হচ্ছে কে যেন তার মুখ থেকে সমস্ত রঙের ছোপ মুছে নিয়েছে। অমন বিবর্ণ, বিশ্রী, ম্লান চেহারা আমাদের দেশে আকাশে বড় একটা হয় না। আমরা দুজন পাশাপাশি ডেক চেয়ারে বসে আছি, কারো মুখে কথা নেই। ওদিকে হয়তো রঙের হোলি খেলা চলছে, কিন্তু আমাদের দিকে সন্ধ্যার ধূসর ছায়া নেমে এলো। নিখিল গগনব্যাপী এক নিষ্ঠুর নিশাচর পাখির ডানার মতো নদীর ঘোলা রং কালো হয়ে উঠল। বিবর্ণ আকাশের বুকে একটি তারার মানিক ফুটে উঠল। আমি মুখ ফিরিয়ে ওর চোখের দিকে চাইলুম। আশ্চর্য, ওর চোখের কোনো রং আমি আজ অবধি ঠিক করতে পারলুম না। ও যেন ক্ষণে ক্ষণে বদলায়, কখনো সন্ধ্যার ওই ছায়াটুকুর মতো ধূসর, কখনো ওই সুদূর তারকার মতো সবুজ, কখনো নদীর জলের মতো কালো, কখনো দিগন্ত রেখার অপরূপ ভঙ্গিমার মতো নীল। নীলিমা ফিক করে হেসে ফেললে। কি দেখছো? আমি তার মাথাটি কাছে টেনে এনে তার ওই মায়াময় চোখ দুটির উপর ঠোঁট রেখে নিঃশব্দে জবাব দিলুম। নীলিমার চোখ দুটি অবশেষে মুদিত হয়ে এলো। আমি এই অবসরে তার সারা দেহের উপর একবার ভালো করে চোখ বুলিয়ে গেলুম। অপরূপ বিশ্বশিল্পী তার কত স্নেহ, কত সুধা, কত মমতা দিয়েই না এই নারী দেহ গড়েছেন। এ যেন একটি বীণা, তা আপনা আপনি বাজে না। তাকে কোলে তুলে নিয়ে কোনো সুর রসিক সুর সাধনা করবে, এই তার সার্থকতা। আমি আর পারলুম না। সন্তর্পণে ওকে একেবারে বুকের কাছে টেনে তুলে নিয়ে বিপুল আবেগে জড়িয়ে ধরলুম। নীলিমা আস্তে আস্তে নিজেকে মুক্ত করে নিয়ে তার চেয়ারটি আমার কাছে আরো এগিয়ে নিয়ে এসে বললে, তোমার সেই কথাটা বললে না? কোন কথাটা? সেই যে একদিন বলেছিলে, মনে নেই? আমি অনিচ্ছা সত্ত্বেও সেদিকে চোখ রেখে বললুম, হুম। নীলিমা ছোট্ট মেয়ের মতো আবদারে সুরে বলে উঠল, না গো। হঠাৎ যেন আমার স্বপ্নের ঘোর কেটে গেল। আমি গলার সুরটা যথাসম্ভব সহজ করবার চেষ্টা করে বললুম, আমার একটা অনুরোধ নীলিমা, তুমি এই একটি কথা আমার কাছ থেকে কোনো দিনও শুনতে চেও না। ওর তরল আখির করুণা কামনা একসঙ্গে মিনতি ও অভিযোগ জানালো। আমি পাশের একটা ইজি চেয়ারের দিকে চেয়ে বললুম, আচ্ছা বলছি, কিন্তু যখন বুঝবে এ কথাটা তোমার না শোনাই উচিত ছিল, তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না। নীলিমা মাথাটা একটু পিছন দিকে হেলিয়ে বললে, আহা, তোমায় আবার দোষ দেব? তুমি যে আমার বর। আমার মুখ থেকে বেরিয়ে গেল, বর বটে, কিন্তু এখনো তো স্বামী হয়নি।
আমি এখন যা বলবো তা শোনবার পর বর হবার সম্ভাবনায় লোপ পেয়ে যেতে পারে। সেজন্যই তো আরো বেশি করে শুনতে চাচ্ছি। 2 বছর আগে আমি যখন প্রথম কলকাতায় যাই, তখন আমাদের সেখানে বাড়ি হয়নি। কাজে কাজে ভবানীপুরের এক ব্যারিস্টারের আতিথ্য স্বীকার করতে হলো। বাবার সঙ্গে ওদের পুরনো বন্ধুত্ব ছিল। নাম কি শোনা দরকার, নীলিমা? নাম না হলে কি গল্প চলে? অন্য কোনো গল্প না চলতে পারে, কিন্তু আমার এ গল্প চলবে। আচ্ছা, বলে যাও। তখন গ্রীষ্মের ছুটি, কলেজ থেকে সবে আয়ে পরীক্ষা দিয়েছি। তখন আমার বয়স কাঁচা, দেহ মনে সবে নব যৌবনের রং ধরেছে। পৃথিবীর অনেক কিছুই তখন আমার কাছে রহস্যময়, আর তার মধ্যে সবচেয়ে রহস্য হলো নারী। হ্যাঁ, নারী। মনে রেখো নীলিমা, তখন আমার সেই বয়স, যে বয়সে একটুখানি শাড়ির আঁচল দেখলে বুকের রক্ত চঞ্চল হয়ে ওঠে। একটু চুড়ির রিনিঝিনি শোনবার জন্যে মনটা যেন তৃষিত হয়ে থাকে। যে বয়সে মানুষ অঙ্কশাস্ত্র ছেড়ে কাব্যচর্চা শুরু করে, ফিজিক্সের এক্সপেরিমেন্ট ছেড়ে বায়োস্কোপের অভিনয় বেশি পছন্দ করে থাকে। সত্যি কথা বলবো নীলিমা, তখন যখনই যেখানে কাঁচা বয়সের মেয়ে দেখতুম, ইচ্ছে হতো ছুটে গিয়ে ওকে আমার নিজের ঘরে টেনে নিয়ে এসে তারপর তার সঙ্গে কথা কই, ওকে খুব আদর করি। আমাদের বাড়ির পাশের রাস্তা দিয়ে মেয়ে স্কুলের গাড়ি আসা যাওয়া করতো। কতদিন তাদের কারোর সঙ্গে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি বিনিময় করার ব্যর্থ চেষ্টা আমি করেছি। আমার মগজের মধ্যে তখন অহর্নিশ যেসব চিন্তা ঘুরে বেড়াতো, তা শুনলে এখন নিশ্চয়ই খুব খুশি হবে না। আমার সেই সদ্য জাগ্রত প্রবল তৃষ্ণা নিয়ে আমি সে বাড়িতে গিয়ে একেবারে অগাধ জলে পড়ে গেলুম। বাবার বন্ধুটি 3 পুরুষ যাবৎ সাহেবি চালে থাকেন। তার বাড়ির সব কায়দা কানুন রীতিনীতি আমার জন্মগত সংস্কারে কেমন বীজ দৃশ্য ঠেকতে লাগলো। হাজার হোক আমি খাঁটি ব্রাহ্মণের ছেলে তো। প্রথম প্রথম 2-4 দিন চলতে ফিরতে পদে পদে এমন অস্বস্তি বোধ হতে লাগলো, যেন আমি জলের মাঝ ডাঙায় উঠে এসেছি। তারপর ক্রমে ক্রমে সবই এমন সয়ে গেল, যেন আমি জন্মাবধি এই আবহাওয়াতেই বেড়ে উঠেছি। সত্যের খাতিরে বলতে ইচ্ছে করে, দিনগুলো দিব্যি সুখেই কাটছিল। আমি হঠাৎ চুপ করে গেলুম। নদীর জল আর দেখা যাচ্ছে না। রাত্রির কালোয় সব কালো হয়ে গেছে। পূবের আকাশে যেখানে ছোট মণিকাঠি জ্বলছিল, সেখানে অনেক তারা দেখা দিয়েছে। ওরা বুঝি অমরাবতীর দুয়ারে জ্যোতির্ময়ী উষার ললাটের শিশির বিন্দু। ডেকের উপর ইলেকট্রিক আলোগুলো দুলছে। নীলিমার কণ্ঠ শুনতে পেলুম। বলে যাও না, চুপ করে রইলে কেন? আমি তোমার মুখ দেখতে পাচ্ছি না নীলিমা, একটু আলোতে এসো না। অন্ধকারে মুখ ঢেকে আছো কেন? নীলিমা আমার হাতখানে নিজের হাতের মধ্যে টেনে নিয়ে কোমল সুরে বললে, এই যে আমি, আমি তো দূরে সরে যাইনি। তুমি হাত বাড়ালেই যে আমায় ছুতে পাও। হাঁপ ছেড়ে বাজলো। মনে হলো যেন আমি জলের নিচে ডুবে যাচ্ছিলুম। হঠাৎ উঠে এসে আবার নিঃশ্বাসের সঙ্গে বাতাসে অমৃত সেবন করছি। চেয়ারের হাতলের উপর ঝুঁকে পড়ে তার মুখের অত্যন্ত কাছে মুখ নিয়ে বলল, আহ, এই যে তুমি নীলিমা, এত কাছে। আমি তোমার কেশের সৌরভ পাচ্ছি। তোমার নীল চোখ দুটির মধ্যে আমার নিজের চোখের ছায়া দেখতে পাচ্ছি। আমার আর ভয় নেই। আহা, নীলিমা, তুমি কত সুন্দর। নীলিমা শান্ত কণ্ঠে বললে। তারপর কি হলো? দম দেওয়া গ্রামোফোনের মতো আমি হঠাৎ অস্বাভাবিক উত্তেজনার সহিত বলতে লাগলুম, ও বাড়ি তো বাড়ি নয়, যেন রূপের মেলা।
যেন ফুলের বাগান, তাতে কত ফুল ফুটে রয়েছে। তারা রূপের জৌলুসে চাঁদনি রাতকে হার মানিয়ে দেয়। সৌরভের মাদকতায় বাতাসকে মাতাল করে তোলে। বলেইছি তো, আমার সেই সদ্য জাগ্রত অসীম তৃষ্ণা নিয়ে আমি তাদের মধ্যে গিয়ে পড়লুম। পড়ে হঠাৎ যেন জীবন সূত্রের খেই হারিয়ে ফেললুম। গৃহস্বামীর নিজের 7টি মেয়ে, তার মধ্যে 3টি বিবাহযোগ্য। তাছাড়া তার দূরসম্পর্কিতা নবযৌবনা আত্মীয়ার সংখ্যাও কম নয়। বন্ধু বান্ধব নিয়ে মোট সংখ্যা বোধ হয় 12 কি 13-তে পৌঁছেছিল। তখন রোজই একবার করে শুনতুম, তবু ঠিক সংখ্যাটা এখন আর মনে নেই। এই মেয়ের দল আমাকে নিয়ে যেন ছিনিমিনি খেলতে লাগলো। অনায়াসে নাচিয়ে বেড়ানোর পক্ষে আমার মতো অমন সুপাত্র বোধহয় তখন পর্যন্ত পাইনি। তাছাড়া আমার বাপের টাকা আছে, নিজের চেহারাটাও নেহাত মন্দ নয়। কেউ কেউ যে আমার সম্বন্ধে কোনো বিশেষ অভিপ্রায় পোষণ না করতেন এমনও মনে হয় না। মাঝে মাঝে চাউনির বিজলি হেনে তারা সে কথাটা আমায় জানিয়ে দিতেও ছাড়তেন না। ওদের লীলা চাতুরী, কলা ছলা ছলনায় বা কত ছিল। কথা কইবার সময় মুখটাকে খামোকা খুব কাছে এনে হঠাৎ সরিয়ে নেওয়া, চলতে চলতে শাড়ির আঁচল উড়িয়ে চাবির গোছা দুলিয়ে আমার গায়ে ছোট্ট চড় মারা, ড্রেসিং রুম থেকে চুল বাঁধতে বাঁধতে হঠাৎ দরজার আড়াল থেকে আমায় ডেকে নিয়ে কানে কানে একটা নেহাত অর্থহীন কথা বলে চট করে সরে যাওয়া, এসব তো ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। সন্ধান যে একটিরও ব্যর্থ হয়নি তা আমি স্বীকার করব। এদের কৌতূহলী লীলার মধ্যে পড়ে আমি যে একেবারে দিশাহারা হয়ে গেলুম, কি যেন হচ্ছে তার ঠিক ভালো মতো বোঝবার চেষ্টাও করলুম না। সে উদ্দাম বন্যায় নিজেকে একেবারে নিঃসহায় করে ভাসিয়ে দিল। কি করব বলো? তখন তো আমার নিজের ওপর কোনো হাত ছিল না। গলার স্বর হঠাৎ নামিয়ে ফেলে চুপি চুপি জিজ্ঞেস করল, আরো শুনতে চাও? নীলিমা রুদ্ধ স্বরে জবাব দিল, চাই। আমার কলকাতায় আসবার পর দিন কতক কেটে গেছে। একদিন রাত্রে খুব আস্তে আস্তে আমার ঘুম ভেঙে গেল। খুব আস্তে আস্তে কিরকম জানো? মধ্যরাতে দারুণ দুঃস্বপ্ন দেখে মানুষ যেমন ধরপড় করে জেগে উঠে, খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, সেরকম নয়। ভোরবেলা শোবার ঘরে কেউ কথা বললে বা চলাফেরা করলে যেমন তা প্রথম স্বপ্নের সঙ্গে উঠে মিশে যায়, তারপর ধীরে ধীরে বাস্তব হয়ে উঠে মানুষের ঘুম ভাঙিয়ে দিয়ে যায়। সে জেগে উঠে চুপি চুপি হেসে নিয়ে আবার চোখ বুজে পাশ ফিরে শোয়, অনেকটা সেই রকম। খুব আস্তে আস্তে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে খোলা জানালা দিয়ে বাইরে তাকালুম। তাকাতেই মনে হলো প্রকৃতি চলতে চলতে যেন হঠাৎ এক জায়গায় এসে থেমে গেছে, যেন উৎসুক আগ্রহে আর প্রতীক্ষা করছে। নাটকের প্রথম অঙ্কে যবনিকা উঠবার আগ মুহূর্তে দর্শকরা কেমন হঠাৎ স্থির নিঃশব্দ হয়ে যায়, সমস্ত প্রকৃতিও যেন এক নিমেষে সেরূপ নিঃসাড় হয়ে গেছে। তারাগুলো আর ঝিকিমিকি খেলছে না, গাছের পাতা আর কাঁপছে না। রাত্রে যে সমস্ত অদ্ভুত অকারণ শব্দ চারিদিক থেকে আসতে থাকে তা যেন কার ইঙ্গিতে মৌন হয়ে গেছে, নীল ক্লান্ত পশুর মতো নিষ্পন্দ হয়ে গেছে। ও নীলিমা, অমন সুন্দর, অমন মধুর, অমন ভীষণ নীরবতা, অমন উৎকট শাস্তি আর আমি দেখিনি। আমি নিজের অজানিতে অস্ফুট কণ্ঠে বলে উঠলুম, কেউ আসবে বুঝি? অমনি আমার ঘরের পর্দা সরে গেল। ঘরের বাতাস মূর্ছিত হয়ে পড়ল। আমার শিয়রের উপর যে একটু চাঁদের আলো পড়েছিল তা যেন একটু নড়ে চড়ে সহসা নিভে গেল। আমার সমস্ত দেহ মন এক স্নিগ্ধ অবসাদের স্রোত হয়ে এলো। আমি যেন কিছু দেখছি না, শুনছি না, ভাবছি না।
এক তীব্র মাদকতার ঢেউ এসে আমাকে ঝড়ের বেগে ভাসিয়ে নিয়ে গেল। তারপর, নীলিমা, তোমার মুখ অমন শুকিয়ে যাচ্ছে কেন? তোমার চুলের ফুলটি যে মাটিতে লুটোচ্ছে, তোমার আঁচল যে ধুলোয় খসে পড়েছে। নীলিমা, তারপর, আজ এতদিন পর সবই কোমল স্বপ্নের মতো মনে হচ্ছে, যেন অনেক দিন আগে দেখা স্বপ্ন, হাজার বছর লক্ষ বছর আগেকার গত জন্মের স্মৃতি। আমার কি তখন চৈতন্য ছিল? আমি কি তখন পরিষ্কারভাবে সব বুঝতে পেরেছিল? কি জানি, কিন্তু আজকে কিছুই সত্য বলে মনে হচ্ছে না। সব আবছায়া, বাসি ফুলের মতো ম্লান, অশ্রুপূর্ণ চোখের দেখা জিনিসের মতো ঝাপসা। হ্যাঁ, তারপর হঠাৎ আমার মুখের উপর কি কতগুলো খসখসে জিনিস এসে পড়ল। তার গন্ধে আমার সর্বাঙ্গ ঝিমঝিম করে উঠল। প্রজাপতির ডানার মতো কোমল দুটি গাল, গোলাপের পাপড়ির মতো দুটি ঠোঁট, চিবুকটি কি কমনীয় হয়ে নেমে এসেছে। চারু কণ্ঠটি কি মনোরম, অশোক গুচ্ছের মতো নমনীয়। কি সর্বনাশা সেই সুখ, তা তুমি বুঝবে না নীলিমা। তারপর ধীরে ধীরে দুখানি বাহু লতার মতো আমায় বেষ্টন করে যেন নিজেকে পিষে চূর্ণ করে ফেলতে লাগলো। আমার সারা দেহ থেকে থেকে কেঁপে উঠতে লাগলো। মনে হলো আমার দেহে প্রতি শিরা বিদীর্ণ করে রক্তের স্রোত বুঝি এক্ষুনি ছুটতে থাকবে। বিপুল উত্তেজনার পর যে অবসাদ আসে, তার মতো ক্লান্তিকর বোধ হয় জগতে আর কিছু নেই। বাহু বন্ধন ধীরে ধীরে শিথিল হয়ে এলো। সত্যি বলছি, তখন আমার মুহূর্তের তরেও মনে হয়নি যে এই ঘটনার মধ্যে কিছু আশ্চর্য বা অস্বাভাবিক আছে বা থাকতে পারে। আমারও মনের মধ্যে তখন কৌতূহল প্রবল হয়ে উঠল। এ কে? কোনটি? এ ও না সে? তখন নামগুলো জপমালার মতো মনে মনে আউড়ে গেছিল, কিন্তু আজ একটি নামও মনে নেই। সুইচ টিপবার জন্যে হাত বাড়াতেই আরেকটি হাতের নিষেধ তার উপর এসে পড়ল। আমার কণ্ঠের জড়তা কেটে গিয়েছিল। বেশ সহজভাবে বলল, তোমার মুখ কি দেখতে পাবো না? চাপা গলায় উত্তর এলো, তার দরকার নেই, কিন্তু ইচ্ছে করছে যে। তোমার ইচ্ছে মেটাবার জন্যই তো আমার সৃষ্টি, কিন্তু ওইটি বাদে। কেন? লজ্জা? লজ্জা কিসের? আমি তো তোমার কাছে আমার সমস্ত লজ্জা খুইয়ে দিয়েছি। পরিচয় দিতে চাও না? না, পরিচয়ের আড়ালে এই রহস্যটুকু ঘন হয়ে উঠুক। আমার বিছানায় তো চাঁদের আলো এসে পড়েছিল, আমি জানালা বন্ধ করে দিয়েছি। ও, কিন্তু আবার তো খুলে দেওয়া যায়। তার আগে আমি ছুটে পালাবো। যদি ধরে রাখি? পারবে না। জোর? জোর খাটাবে না? একটু হাসির আওয়াজ এলো। শীর্ণ নদীর জল যেন একটুখানি কুলের মাটি ছুঁয়ে গেল। তুমি যেটুকু পেয়েছো, তা নিয়ে তুমি কি তৃপ্ত নও? যা চেয়ে নিইনি, অর্জন করিনি, দৈবাৎ আশাতীত রূপে পেয়ে গেছি, তা নিয়ে তো তৃপ্তি অতৃপ্তির কথা ওঠে না। তবু তোমার মুখ দেখতে পাওয়ার আশা কি একেবারেই বৃথা? নারীর মুখ কি শুধু দেখবার জন্যই? না, তা হবে কেন? তা যে অফুরন্ত সুধার আধার। তবে আমি হার মানলুম। আমি আবার দুহাত বাড়িয়ে ও লতায়ামন দেহটি সর্বাঙ্গ দিয়ে অনুভব করতে লাগলুম। নিঃশব্দে আমার বুকের উপর এলিয়ে পড়ল। আমাদের মাথার উপরে কোথায় যেন চাঁদ উঠেছে। নদীর কালো বুক হলদে হয়ে উঠেছে। এখানে ওখানে রূপোর ছিটা। নীলিমা বুকে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। ও কি আমার সমস্ত কথা শুনেছে? ওর ঠোঁট দুটি পাপড়ির মতো শুকিয়ে গেছে। ও আমার পানে
অমন করে তাকিয়ে আছে কেন? কি যেন বলতে চায়, অথচ বলতে পারছে না। কিছু জিজ্ঞেস করতেও ভয় করছে, না জানি ও কি বলে বসে। জলেতে জ্যোৎস্নায় মিলে যেখানে ছোটাছুটি করছে, সেই দিকে তাকিয়ে পকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। ধোঁয়াগুলো উঠছে নীল মসৃণ সরু রেখার মতো। স্টিমারটা কি বিশ্রী শব্দ করছে। ও কি অনন্তকাল ধরে চলতেই থাকবে? কোনোদিনই কি থামবে না? নীলিমার মুখখানা যে মরুভূমির উপরকার আকাশের মতো শুষ্ক হয়ে উঠেছে। নীলিমা বলল, এইখানে কি তোমার গল্প শেষ হলো? মাস্টারের কাছে ছাত্রের পড়া বলার মতো করে জবাব দিল, না, এইখানে সবে শুরু হলো, কিন্তু এর শেষেও কিছু নেই। এর শেষ ধরতে পারো। নীলিমা আর কিছু বললে না। আমি বলে যেতে লাগলো। সেইভাবেই ঘুমিয়ে পড়েছিল। জেগে দেখি বিছানার উপর রোদ এসে পড়েছে। সমস্ত বালিশের চাদরে, সারা বিছানায় কত রজনীর তার গায়ের সৌরভটুকু প্রিয় স্মৃতির মতো লেগে রয়েছে। পরের দিন সকালে আমার কি লাঞ্ছনাটাই না হলো। রোজকার মতো ওরা সব চারিদিক দিয়ে আমায় ঘিরে বসলো। রোজকার মতো ওদের কথার স্রোত বইতে লাগলো জল তরঙ্গের মতো মিষ্টি সুরে। ওদের হাসির রোল ঘরের শান্ত হাওয়াকে আকুল করে ছুটতে লাগলো। হাত নাড়াবার সময় ওদের বালা চুড়ির মিঠে আওয়াজ রোজকার মতোই বেজে উঠল। শোভাকার মুখী, ফুলের মতো রূপময়, মধুর মতো লোভনীয়, কিন্তু আমার কণ্ঠ মৌন। হাসির উৎস অবরুদ্ধ। গত রাত্রির পাগলামির চিহ্ন আমার মুখে, আমার চোখের কোণে লেগে রয়েছে। মনে করে আমি চোখ তুলে কারো পানে তাকাতে পারছিলুম না। তবু একবার লুকিয়ে প্রত্যেকের মুখ পরীক্ষা করে দেখতে লাগলো, যদি বা ধরা যায়। যখন যাকে দেখি তখনই মনে হয় এই বুঝি সেই। যখনই যার গলার স্বর শুনি তখনই মনে হয় কাল রাত্রিতে এই কণ্ঠই না ফিসফিস করে আমায় কত কি বলেছিল। অথচ কারো মধ্যে এমন বিশেষ কোনো পরিবর্তন দেখলুম না যা দেখে নিশ্চিত রূপে কিছু বলা যায়। সবাই হাসছে, গল্প করছে। কে কে তাহলে? আমি কি স্বপ্ন দেখছিলুম? তখন স্বপ্ন বলে সত্যি সত্যি বিশ্বাস করতে পারতুম, যদি না তখনও আমার সর্বাঙ্গে একটা গভীর অবসাদ অপ্রকাশ্য বেদনার মতো জড়িয়ে থাকতো। আমার অবস্থা দেখে একজন বলে উঠলেন, আপনার কাল রাত্রে ভালো ঘুম হয়নি নাকি? আর একজন বললেন, তাই তো, আপনার চেহারা যে ভারী শুকনো দেখাচ্ছে। বিদ্যুৎ পৃষ্ঠের মতো আমি তাড়াতাড়ি একবার চারিদিকে তাকিয়ে দেখলুম, এই তো সুযোগ। এই সময় কারো মুখ যদি একটু শুকিয়ে যায় বা একটু লাল হয়ে ওঠে, যদি কেউ অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় বা একটু বিশেষভাবে হাসতে থাকে, তাহলেই তো আর বুঝবার কোনো কিছু বাকি থাকে না। কিন্তু সবাই ঠিক একভাবে ঠোঁটের এক কোণে একটু হাসছে। কাউকে আলাদা করে নেবার জো নেই। আমার মনে হলো ওরা সবাই যেন আমার গোপন রহস্য জেনে ফেলেছে, যেন সবাই মিলে পরামর্শ করে আমায় নিয়ে একটু রসিকতা করছে। কিন্তু এ কোন ধারা রসিকতা? আমি কি একটা খেলার পুতুল না কি? তারপর প্রত্যেকের প্রত্যেকটি চাউনি, প্রত্যেকটি কথা, প্রত্যেক অঙ্গভঙ্গি আমার সন্দেহকে দৃঢ় থেকে দৃঢ়তর করে তুলল। ঘরের মধ্যে অসহ্য গরম বোধ হলো। আমি অভদ্রের মতো কাউকে কিছু না বলে ছুটে বাগানে চলে গেলুম, একটু খোলা হাওয়ায় থাকবার জন্য। দুপুর পর্যন্ত আমার সময়টা যে কিভাবে কেটে গেল তার মনে করতে ইচ্ছে করছে না। উঠতে বসতে চলতে ফিরতে আমার গায়ে সর্বদা যেন কাঁটা ফুটতে লাগলো। কারোর সঙ্গে কথা কইতে পারলুম না। যখনই যে কাছে আসে মনে হয় এই বুঝি সে। প্রত্যেকের সম্বন্ধে সন্দেহ অন্যের চেয়ে দৃঢ়তর হয়ে উঠে। আমার ঘরের মধ্যেও থাকতে পারিনি।
মেঝের কার্পেট থেকে দেয়ালের চুনকাম পর্যন্ত সব যেন আমার দিকে চেয়ে নিষ্ঠুর হাসি হাসতে থাকে। অথচ শোভাকার দৃষ্টি হতে নিজেকে লুকিয়ে রাখাও তো চাই। কাজে অছিলা করে সারাটা দিন কলকাতার রাস্তাময় ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু দুপুরের পর থেকে আর এক নতুন সংশয় আরম্ভ হলো। আজ রাত্রে কি সে আসবে? আমার মধ্যে যা কিছু ভদ্র ও মার্জিত ছিল সমস্ত একযোগে বলে উঠল, না, আর আসবে না। আহ, বাঁচা গেল। আমার আহত দর্প বললে, যাক, অপমান থেকে রেহাই পেলুম। কিন্তু পিতৃপুরুষের রক্ত অস্থির হয়ে বলতে লাগলো, না, আসবে, আসবে, নিশ্চয় আসবে। যাও, ফেরো, বাসায় ফেরো। আমার মন ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ করলে, না, যাব না। নীলিমা, তুমি আত্মার অস্তিত্ব বিশ্বাস করো? উৎসস্থল বহু দূরে থেকেও তার প্রিয়তমের আকুল আহান শুনতে পেয়েছিল, এই তুমি সম্ভব মনে করো? এখন অবশ্য আমিও করি না, কিন্তু তখন তখন আমার বাস্তবিক মনে হয়েছিল সমস্ত ইট পাটকেলের বেড়া যেন স্বচ্ছ হয়ে গেছে। আমি তার ভিতর দিয়ে দেখতে পাচ্ছি কে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। রাস্তার সমস্ত কোলাহল ছাপিয়ে একটি ক্ষীণ মধুর আহান আমার কানে ভেসে আসলো। কি অদ্ভুত, কি বিপুল, কি ভয়ানক! নীলিমা, তা মনে করে এখনো আমার বুক কেঁপে উঠছে। আমি ছুটে গেলুম দিনের আলো নিভে যাবার আগে। ছুটে ফিরে গেলুম আমার সেই ঘরে। সে আহান উপেক্ষা করতে পারলুম না নীলিমা। আমার কণ্ঠস্বর হঠাৎ রুদ্ধ হয়ে এলো। নীলিমার মুখের পানে তাকাতে সাহস হচ্ছে না। ইচ্ছে করে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছি। সোজা সামনের দিক থেকে বাতাস আসছে। আমার চুল উড়ে উড়ে কপালে এসে পড়ছে। নীলিমার শাড়িও বোধহয় নড়ছে। দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি ও চেয়ারের দুই হাতলে হাত রেখে স্থির হয়ে বসে আছে। নিঃশ্বাস পড়ছে না, চোখের পলক নড়ছে না। স্টিমারের গতি বোধহয় ঘুরে গেছে। একাদশী চাঁদের আধখানা আমার চোখে পড়ছে, কামধেনুর স্বর্ণ শৃঙ্গের মতো। ডাইনিং সেলুনে বসে সাহেব মেমগুলি ডিনার খাচ্ছে। মদের বোতল খোলার শব্দ, সোডার বোতল ভাঙার শব্দ, কাঁটা চামচে প্লেটের শব্দ, ভাঙা ভাঙা কথাবার্তার টুকরো, সব ভেসে আসছে। সব কান পেতে শুনছি। নীলিমা স্টিমারে ডিনার খেতে ভারী ভালোবাসে। ওকে কি জিজ্ঞেস করব? কি জানি, আঘাত যা দেবার তা তো দিলুম। এখন কি অপমানেরও কিছু বাকি রাখবো না? অথচ আজকেই সূর্য অস্ত যাবার আগে ওকে বলেছিলুম, নীলিমা, তোমার মতো কাউকে কখনো ভালোবাসিনি। অনেক দূরে দিগন্ত রেখার কোলে কিসের একটা আলো জ্বলে উঠল। আর একটা, আর একটা, 5, 9, 13, আর গুনতে পারছি না। কিসের এত আলো? অতলসায়ী বাসুকিদেব কি আর চিরন্তন শয্যাতল ছেড়ে তার সহস্র মণি জ্বালিয়ে উঠে এলেন? না, এ বুঝি গোয়ালন্দ স্টিমার ঘাটের আলো। স্টিমারের গতিও কমে আসছে। আমরা যে প্রায় এসে পড়লুম। আর তো সময় নেই। আকস্মাৎ ক্ষিপ্তের মতো বলে উঠল, নীলিমা, এতখানি যখন শুনলে তখন দয়া করে বাকিটুকুও শুনবে নাকি? এইটুকু দয়া আমায় করো নীলিমা। বাকিটুকু না বলতে পারলে আমি যে পাগল হয়ে যাব। বলো। চমকে উঠলুম। এ কণ্ঠস্বর যে একেবারে অপরিচিত। এ কি নীলিমার? ভেবেছিলুম সমস্ত রাত জেগে থাকতে হবে। মনের সে অবস্থার সচরাচর ঘুম আসে না। কিন্তু অত্যন্ত মানসিক উত্তেজনার ফলেই হোক বা পায়ে হেঁটে সারাদিন ঘুরে বেড়ানোর দরুন শারীরিক ক্লান্তিবশতই হোক, সন্ধ্যার একটু পরেই
ঘুমে আমার সারা দেহ ভেঙে গেল। একেবারে নবজাত শিশুর মতো ঘুমিয়ে পড়লুম। তারপর আবার আস্তে আস্তে ঘুম ভেঙে গেল। আবার প্রকৃতির শেষ স্থির প্রতীক্ষমান নিষ্কম্প অবস্থা দেখতে পেলুম। আবার আমার ঘরের পর্দা সরে গেল। বাতাস সৌরভে মূর্ছিত হয়ে পড়ল। জোছনা নিভে গেল। আবার দেহের অণুতে অণুতে সেই স্পর্শ সুখের উন্মাদনা, সেই মধুময় আবেশ, সেই ঠোঁটের উপর ঠোঁট খইয়ে ফেলা, সেই বুকের উপর বুক ভেঙে দেওয়া, তারপর সেই স্নিগ্ধ অবসাদ, সেই গোপন প্রেম গুঞ্জন, তারপর ভোরবেলায় শূন্য বিছানায় জেগে উঠে প্রভাতের আলোর সাথে দৃষ্টি বিনিময়। আবার দুপুর পর্যন্ত এই রহস্যময়ী গোপন চারিণীর পরিচয় জানবার অদম্য লালসা আমাকে যেন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলত। তারপর বিকেল হতে সেই নিষ্ঠুর কামনা, সেই অলঙ্ঘনীয় আহ্বান, সেই অপরাজেয় আকর্ষণ, দিনের পর দিন রাতের পর রাত কাটতে লাগলো। এর মধ্যে আমার চেহারা এত বদলে গেল যে আয়নায় নিজের চেহারা দেখে আমি চমকে উঠতে লাগলো। দেহের সে লাবণ্য শুকিয়ে গেছে, সে স্নিগ্ধ শ্রী ঝরে পড়ে গেছে। কিন্তু তখন আমার স্বভাবত শান্ত চোখ দুটি নিরন্তর কোনো উৎকট তৃষ্ণায় হিংস্র পশুর মতো ধকধক করে জ্বলত। সে ভীষণ চাউনি, মনে হলে এখনো আমার গা শিউরে ওঠে। ক্রমে আমার অবস্থা এমন হলো যে আমার সমস্ত সত্তা রাত্রির সেই অল্প সময়টুকুর মধ্যে বন্দী হয়ে পড়ল। কেবল ওইটুকু সময়ের জন্য আমি প্রাণ পেয়ে বেঁচে উঠতুম। অন্য সব সময় আমার অস্তিত্বের কোনো লক্ষণ আমি নিজে পেতুম না। সে সময়ে কে আমার সম্বন্ধে কি ভাবছে, কি বলছে, ওসব কথা আমার মনের ধার দিয়েও আসতো না। আমাকে যেন সারাদিন ঘুম পাড়িয়ে রাখা হতো। আমার মনের সমস্ত চিন্তা, প্রাণের সমস্ত আবেগ, দেহের সমস্ত বৃত্তি যেন ওই একটি বাঞ্ছিত মুহূর্তের প্রতীক্ষায় একেবারে নিশ্চল হয়ে যেত। ওই একটি মুহূর্তের মধ্যে যেন অনন্তকাল বাঁধা পড়েছে। ওরই মধ্যে যেন বিশ্ব জগতের ছায়া। ওর বাইরে সময় নেই, জগৎ নেই, আকাশ নেই, বাতাস নেই, প্রাণ নেই, মৃত্যু নেই, সুখ দুঃখ কিচ্ছু নেই, শূন্যও নেই। রহস্যময়ী রহস্য মোচন করবার জন্যে মনের যে কৌতুক একটা স্বাধীন চিন্তারূপে অস্তিত্বের একটু ক্ষীণ সাড়ার মতো আমার মধ্যে ঝিলমিল করছিল, তাও মিলিয়ে গেল। সে কৌতূহল আমার আর রইল না। এখন আমার দৃঢ় বিশ্বাস হচ্ছে যে তখন নিশ্চয়ই আমি পাগল হয়ে গিয়েছিলাম। এও যদি পাগলামি না হয় তবে আর পাগলামি কি? এই উন্মত্ত লীলা কতদিন চলেছিল মনে নেই, কিন্তু কি করে হঠাৎ একদিন চিরতরে থেমে গেল তা বলছি। সেই রাত্রে শোবার ঘরে ঢুকবার সময় চৌকাঠে আছাড় খেয়ে পড়লুম। সমস্ত শরীর ঝিমঝিম করে উঠল। মধুর অন্ধকার নিবিড় হয়ে এলো। ক্লান্তি, নীলিমা অসম্ভব ক্লান্তি। বিছানায় উঠে যেতেও যেন ক্ষমতায় কুলোল না। সেই কার্পেটের উপর মাথা রেখে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লুম। সে রাতে আর ঘুম ভাঙেনি। দেশে ফিরে এসে শুনলুম সে রাত্রে আমার কপাল ফেটে রক্ত পড়ে কার্পেট ভিজে গিয়েছিল। ওই অজ্ঞান অবস্থায় দুদিন ছিলুম। সারাক্ষণ এত দুর্বল ছিলুম যে ডাক্তাররা আশঙ্কা করেছিলেন যে কোনো সময়ে আমার হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। আমার জ্ঞান হারানোর জন্যও নাকি ভয়ানক শারীরিক দুর্বলতা আংশিক রূপে দায়ী। তাছাড়া মানসিক উত্তেজনা ও স্নায়বিক দৌর্বল্য মিলে আমার শরীরকে নাকি এমনভাবে ভেঙে দিয়ে গিয়েছিল যে আর একটু হলে একেবারে হাড় গোড় শুদ্ধ চুরমার হয়ে যেত। ধীরে ধীরে সেরে উঠল। মনটা যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এলো তখন সে অপরিচিতাকে জানবার জন্য সহস্র চেষ্টা করতে গেলুম, কিন্তু সমস্ত ছল সমস্ত কৌশলই ব্যর্থ হলো। কিছুতেই কোনো দিশে করতে পারলুম না, আজ পর্যন্ত পারিনি। তারপর
স্টিমারটা বিকট স্বরে শিঙা বাজিয়ে উঠল। আমার আর বলা হলো না। গোয়ালন্দ এসে পড়েছে। অতি সংকীর্ণ জলাপথের মধ্য দিয়ে আমাদের স্টিমারখানা খুব সাবধানে আপনাকে বাঁচিয়ে ধীরে ধীরে চলছে। একটা বিশাল ফ্ল্যাট সামনে এসে পড়েছে। ঝনঝন কর করে নোঙর নেমে যাচ্ছে। ভস ভস করে রাশি রাশি বাষ্প বেরুচ্ছে। এতখানি পথ নিরাপদে অতিক্রম করে এসে স্টিমারটা যেন তৃপ্তির নিঃশ্বাস ফেলেছে। সঙ্গে সঙ্গে একটু একটু দুলছে, আমাদেরও দোলাচ্ছে। ঘট ঘট করে সিঁড়ি ফেলা হচ্ছে। খালাসিরা ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে। কুলিরা দুঃসাহসের পরাকাষ্ঠা দেখিয়ে অনিশ্চিত সিঁড়ি ডিঙিয়ে দুড়মুড় করে উপরে উঠে ফার্স্ট ক্লাসে মাল নেবার জন্য কাড়াকাড়ি করছে। থার্ড ক্লাসের যাত্রীরা ব্যাগ হাতে করে অপেক্ষা করছে। আমাদেরও নামতে হবে তো। এখানে অসংখ্য স্টিমার ফ্ল্যাটের ব্যূহ ভেদ করে চাঁদের আলো ঢুকতে পারছে না। গ্যাসের আলোয় নদীর কালো জল আগুনের মতো জ্বলছে। টাঙ্গায় রেলগাড়ির সিংহনাদ শোনা যাচ্ছে। উহ, কি ভীষণ গন্ডগোল হচ্ছে চারিদিক থেকে। এতক্ষণে আমি চেয়ার ছেড়ে উঠলুম। দুটো কুলি ডেকে ওদের মাথায় জিনিসপত্রগুলো চাপিয়ে দিয়ে ওদের আগে পাঠিয়ে দিলুম। তারপর নীলিমার একটু কাছে সরে এসে বলল, গাড়ি ছাড়বার আর 15 মিনিট বাকি। এ গাড়িতে চাপলে কাল ভোর নাগাদ পৌঁছবো। কাল বুধবার, রবিবার তারিখ ফেলা হয়েছে। মাসের 3টে দিন হাতে থাকে। তুমি আজ ছাড়বার সময় যে কথা বলেছিলে, এখনো কি সেই কথা বলছো? নীলিমার ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কি বললে শুনতে পেলুম না। ঠিক সেই মুহূর্তেই স্টিমারের বাঁশিটা অসম্ভব জোরে চিৎকার করে উঠল। নীলিমার মুখের উপর স্টিমারের চোঙাটার ছায়া পড়ছিল। আমি নীলিমার হাত ধরে সেই অন্ধকারের তোলা থেকে সরিয়ে নিয়ে এলাম। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম সেটি বুদ্ধদেব বসুর লেখা রজনী হলো উতলা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। এই একটি সাবস্ক্রাইব আমাকে অনেকটি অনুপ্রাণিত করে তোলে।